তান্ত্রিক ও জমিদার বাড়ির প্রেতাত্মা। গল্প শুরু করার আগে ছোট্ট দুটো রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের গল্প যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থেকো। তোমার জন্য এটা ফ্রি হলেও আমরা এতে দারুণ মোটিভেট হই। এবং সেকেন্ড যে রিকোয়েস্ট সেটা হচ্ছে, যদি এখন অবধি তুমি ইয়ারফোনটা কানেক্ট করে না থাকো তাহলে প্লিজ কানেক্ট করে নাও, তাহলে আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবে আজকের গল্পে। সকাল থেকেই আজ আকাশের মুখ ভার, থেকে থেকেই বৃষ্টি হয়ে চলেছে। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তবু যেন কোনো বিরাম নেই। আজ শুক্রবার, দীর্ঘদিন পর আচমকা একটা ছুটি পেয়ে বেশ ভালোই লাগছিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে কি করা যায় ভাবছি, এমন সময় বিদ্যুতের ঝিলিক দিয়ে কড়কড় করে একটা বাজ পড়ল জোরে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। স্ত্রী আজ বাড়িতে নেই, থাকলেও বা কি হতো, বিয়েরই এতগুলো বছর পর বৃষ্টিমুখর দিনে তাকে নিয়ে কি আর কাব্য করা চলে। এদিকে আজ বিকেলে কিশোরীদের মেসে চায়ের আসরে যাবার কথা আছে। এমন সময়, ও হে বিভূতি, বাড়ি আছো নাকি ভাইয়া? বলছি বাড়ি আছো? অতি চেনা গলা পেয়ে খুশিতে ভরে উঠল মনটা। বাইরে বেরিয়ে দরজা খুলে দেখি ছাতা হাতে কিশোরী বাইরের সদর দরজায় দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা হন্তদন্ত ভাব। আমি অবাক হয়ে বললাম, আরে ভাইয়া, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। এতক্ষণ ভেজা ছাতাটা ঝেড়ে নিয়ে কিশোরী ঘরে ঢুকে এলো। বেতের মোড়াটা এগিয়ে দিলাম। কিশোরী ছাতাটা ঘরের এক কোণে রেখে মোড়ায় এসে বসল। ওকে দেখে কেমন চিন্তিত মনে হলো আমার, কিন্তু কিছু প্রশ্ন করার আগেই তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে কিশোরী বলল, এই যে বিভূতি, বড় বিপদে পড়ে এসেছি ভাই তোমার কাছে। এখনই একবার ঠাকুরমশাইয়ের কাছে যেতে হবে আমাদের। কিশোরীর কথা শুনে চমকে উঠলাম আমি। অনেকদিন ঠাকুরমশাই মানে তারানাথ তান্ত্রিকের বাড়ি যাওয়া হয়নি আমাদের। আমি বললাম, কি হয়েছে কিশোরী? কিশোরী বলল, সে অনেক অনেক বড় ঘটনা। চলো চলো চলো, এখনই বেরিয়ে পড়ি। ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে না হয় তুমি সব শুনো, কেমন? হ্যাঁ চলো। বৃষ্টির সাথে ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার একটা অদ্ভুত যোগসূত্র আছে। আকস্মিকভাবে তা মিলেও গেল আজ। আমি আর কথা না বাড়িয়ে কিশোরীর সাথে রওনা দিলাম তারানাথের মটলেনের বাড়িতে। কিশোরী কিন্তু এই পরিস্থিতিতেও ঠাকুরমশাইয়ের জন্য তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেট কিনে নিতে ভুলল না। আমরা যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন বৃষ্টির বেগ কিছুটা কমে এসেছে। সদর দরজাটা খোলা দেখে ভিতরে প্রবেশ করতে যাব, এমন সময় ঠাকুরমশাইয়ের মেয়ে চারি বাইরে বেরিয়ে এলো হাসি মুখে। চারিকে দেখে মনে হলো সে যেন আমাদের আসার অপেক্ষাতেই ছিল। মিষ্টি হেসে বলল আমাদের দুজনকে, আসুন কাকাবাবু, বাবা জানতেন আজকে আপনারা আসবেন, তাই তো ধ্যানে বসার আগে দরজাটা খুলে রেখেই গেছেন। আমি আর কিশোরী পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। সত্যি কি আশ্চর্য ক্ষমতার অধিকারী ঠাকুরমশাই। তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে ধরিয়ে দিতেই সে হাসি মুখে বলল, আপনারা ঘরে গিয়ে বসুন, আমি চা আর মুড়ি মাখা নিয়ে আসছি। এই একরত্তি মেয়েটা বড়ই শান্তশিষ্ট, ধীর স্থির, মুখে সবসময় হাসি লেগেই আছে। চারি আমাদের দুজনেরই স্নেহের পাত্রী। তেলে ভাজার ঠোঙাটা নিয়ে চারি রন্ধনশালায় চলে গেলে আমরাও ঘরে গিয়ে বসলাম। ঠাকুরমশাই তখনও ধ্যানে মগ্ন ছিলেন। আমরা চুপ করে তার ধ্যানভঙ্গের অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই চারি এসে খবর দিল একজন ভদ্রলোক বাড়ির বাইরে নাকি দাঁড়িয়ে আছেন আর কিশোরীর খোঁজ করছেন। আমি কিছু বুঝে ওঠার আগে কিশোরী ব্যস্ত পায়ে বাইরে বেরিয়ে গেল। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে এলো একজন দীর্ঘদেহী ভদ্রলোককে সাথে নিয়ে। কিশোরী চারিকে ডেকে আর এক কাপ চায়ের কথা বলতেই চারি হাসি মুখে বেরিয়ে এসে বলল, আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি কাকাবাবু, ততক্ষণ আপনারা একটু বিশ্রাম করুন। ইতিমধ্যে ভদ্রলোকের সাথে কিশোরী পরিচয় করিয়ে দিল আমার। ভদ্রলোকের নাম হরিমাধব সিংহ রায়, কলকাতা নিবাসী জমিদার বংশের ছেলে। বেশভূষায় আভিজাত্যের ছাপ থাকলেও ভদ্রলোকের উদ্ভ্রান্ত চেহারা আর চোখের তলায় কালির পরত দেখে বোঝাই যাচ্ছে যথেষ্ট দুশ্চিন্তায় আছেন ভদ্রলোক। বেশ কয়েক রাত উনি ঘুমাতে পারেননি বোধ হয়। কিশোরী বলল, উনি খুব সমস্যার মধ্যে আছেন ভাইয়া। ইতিমধ্যে ঠাকুরমশাইয়ের গলা শুনতে পেলাম। চারিকে কিছু বলছেন।
তারপর ঘরে প্রবেশ করেই মিটিমিটি হেসে আমাদের দিকে তাকিয়ে বললেন, এতদিন পর মনে পড়ল এই বৃদ্ধকে। এদিকে আসা তো ছেড়েই দিয়েছে হে আজকাল। তারপর ভদ্রলোকের দিকে ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কয়েক সেকেন্ড পরেই তার চোখের তারাটা একটু কেঁপে উঠল যেন। আমি জানি উনি এখন ঠিক তাকিয়ে নেই, অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে ভদ্রলোকের অন্তরস্থল পরিদর্শন করে চলেছেন। কিছুক্ষণ পর তারানাথ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। কিশোরী ভদ্রলোকের পরিচয় দিয়ে বলল, ঠাকুরমশাই, উনি হরিমাধব সিংহ রায়, এককালের প্রভাবশালী জমিদার বেনি মাধব সিংহ রায় ওনার প্রপিতামহ ছিলেন। উনি সেই সিংহ রায় বংশের বর্তমান সুযোগ্য উত্তরাধিকারী। বলছি ঠাকুরমশাই, বড় বিপদে পড়ে ছুটে এসেছেন আপনার কাছে। আমার মেসের কাছাকাছি ওনার আরেকখানা বাড়ি রয়েছে, বুঝলেন তো। ওনার ভাগ্নে আমাদের মেসে আড্ডায় মাঝে মাঝে আসা যাওয়া করে, তো সেই সূত্রেই আলাপ। আমার কাছে আপনার নাম শুনে আজই ছুটে এসেছেন। আপনি একটা ব্যবস্থা করে দিন ঠাকুরমশাই, বড় আশা করে এসেছেন উনি আপনার কাছে। কিশোরীর কথা শুনে ভদ্রলোকের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারানাথ গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, আসল সমস্যার উৎস যেখানে, সেই গ্রামের কোনো পিশাচ সিদ্ধের কাছে যাওয়াই ভালো। এবারও কঠিন কাজ। আমার বয়স হয়েছে, তাছাড়া সাধনা অসম্পূর্ণ রেখে আমি কোথাও যাই না। কিশোরী আর আমি দুজনেই তারানাথের এই অলৌকিক ক্ষমতার সাথে পূর্বেই পরিচিত ছিলাম। কিশোরী আর আমি মুচকি হেসে পরস্পরের দৃষ্টি বিনিময় করলাম। হরিমাধব বাবুকে দেখলাম অপার বিস্ময় নিয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ঠাকুরমশাইয়ের দিকে। এমন সময় হঠাৎ আমাদের সকলকে চমকে দিয়ে উনি তারানাথের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কাকুতিমিনতি করে বলতে লাগলেন, একমাত্র আপনি পারবেন এই ঘোর বিপদ থেকে আমাকে রক্ষা করতে। চলুন বাবা ঠাকুর, আপনি না গেলে ছেলেটাকে আর বাঁচানো যাবে না যে। তারানাথ অপ্রস্তুত হয়ে দ্রুত পা সরিয়ে নিয়ে বললেন, হা জমিদার বাবু, করছেন কি? উঠুন 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 উঠুন, দেখছি কি ব্যবস্থা করা যায়। বলতে বলতে হরিমাধব বাবুকে দু হাতে ধরে তক্তপোষের উপর বসিয়ে দিলেন ঠাকুরমশাই। ইতিমধ্যে চারি সকলের জন্য ঘন দুধের আদা চা আর মুড়ি মাখা নিয়ে এসেছে। ভদ্রলোক চায়ের পেয়ালাটা হাতে তুলে নিলেন কোনো মতে। তারানাথ ওনাকে আশ্বস্ত করে বললেন, চারি মায়ের হাতের মুড়ি মাখাটুকু খেয়ে নিন হরিমাধব বাবু। দুর্যোগ মাথায় করে এতদূর এসেছেন, একটু কিছু না খেলে পিত্তি পড়বেছে। আর তাছাড়া গৃহস্থের অকল্যাণও হবে। আপনি এত উতলা হবেন না, আমি দেখছি কি করা যায়। ঠাকুরমশাইয়ের কথায় কাজ হলো। জমিদারি রক্ত গায়ে থাকলেও হরিমাধববাবু একজন নিরহংকারী সজ্জন ব্যক্তি। বাইরে তখন আবার অজোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। গরম ফুলুরি সহযোগে চা আর মুড়ি মাখা খেতে খেতে সেদিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারানাথ। কিছু একটা ভেবে চলেছেন এক মনে। কিশোরী তার আধ খাওয়া চপটা দ্রুত মুখে পুরে চুমুক দিল চায়ের পেয়ালায়। তারপর বলল, বলছি যে হরিমাধববাবু, আপনি এবার আপনার সমস্যাটা খুলে বলুন ঠাকুরমশাইকে। বৃষ্টির দিন, অথচ তারানাথের বৈঠকখানা ঘরে চায়ের আড্ডাটা তেমন জমল না। আজ তারানাথের কাছে এসেও গল্প শোনা হলো না। অবশ্য হরিমাধববাবু আমাদের যে ঘটনাটা শোনালেন তাতে সেই অভাবটা পূরণ হলো বটে। বড়ই ভয়ঙ্কর সেই কাহিনী। চলে যাওয়ার সময় কিশোরী আর আমাকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে গেলেন। শনিবার অফিসে হাফ বেলা। কিশোরী এসে হাজির হলো বেলা 3টে নাগাদ। দুজনে একসাথে রওনা দিলাম সিংহরায় জমিদার বাড়িতে। জমিদারি না থাকলেও ঠাট বাট ঐতিহ্য বজায় রয়েছে পুরো মাত্রায়। গেটের দুপাশে দুজন পেয়াদাও রয়েছে। গাড়ি বারান্দা থেকে আমাদেরকে দেখে হুকুম দিলেন গেট খুলে দিতে। বিশাল বাড়ি, দেখলেই বোঝা যায় বাড়িটা রীতিমতন সংস্কার করা হয়। দেখলাম বারান্দায় হরিমাধব বাবুর সাথে দাঁড়িয়ে আছেন আমাদের চক্রবর্তী মশাই, অর্থাৎ তারানাথ তান্ত্রিক। এর আগেও আমরা ঠাকুরমশাইয়ের কাছে
তার অতীত জীবনের বহু সত্য কাহিনী শুনেছি, কিন্তু এইভাবে সঙ্গে থেকে ওনার আশ্চর্য ক্ষমতা দেখার সুবর্ণ সুযোগ পেতে চলেছি আজ, এই ভেবেই চমকৃত ও শিহরিত হয়ে উঠলাম। যাই হোক, গেট দিয়ে প্রবেশ করে নুড়ি ঢালা পথ ধরে হেঁটে চলেছি। এমন সময় একটা কান ফাটানো চিৎকার শুনে চমকে উঠলাম আমরা। শব্দটা বাগানের দিক থেকে আসছে। ছুটে গিয়ে দেখলাম একটা অল্প বয়সী ছেলে মুখ দিয়ে ভয়ঙ্কর সব শব্দ করতে করতে ছুটে বেরিয়ে যাচ্ছে বাড়ির ভিতর থেকে, আর তার সাথে একদল লোক তাকে ধরে বেঁধে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সিংহরায় বাড়ির বাগানে পাশাপাশি সমান দূরত্বে দুটো বড় বড় কলা গাছ রয়েছে। দেখে অবাক হয়ে গেলাম। সামলাতে না পেরে লোকজন অবশেষে ছেলেটিকে একটা গাছের সাথে শক্ত করে বাঁধছে, কিন্তু বাঁধার সঙ্গে সঙ্গে সেই বাঁধন ছিঁড়ে ছেলেটি মেয়েলি গলায় হা 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 করে হাসতে হাসতে আবার পালিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে আমার গায়ে ভয়ে কাঁটা দিয়ে উঠল। এতদিন যা কেবলমাত্র গল্পেই শুনেছি, বাস্তবে আজ তা চোখের সামনে ঘটেছে। আরও কয়েকজন ছুটে এসে ছেলেটিকে ধরে নিয়ে এলো, কিন্তু তার শরীরে তখন যে অমানসিক শক্তি ভর করেছে, কোনো মানুষ তার সাথে পারবে কি? কিশোরী বলল, দেখেছো ভাইয়া, ছেলেটার গলা দিয়ে কেমন মেয়েলি শব্দ বেরোচ্ছে দেখেছো? আমি ঢোক গিলে বললাম, সে আর বলতে, এমন দৃশ্য যে দেখতে হবে তা কল্পনাও করিনি ভায়া। আমাদের কথাবার্তার মাঝে একজন সৌম্যদর্শন গেরুয়া বসনধারী ব্যক্তি খুব দ্রুত এগিয়ে গেলেন ছেলেটির দিকে। তিনি আমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিক। ছেলেটির নাম নীলমাধব, হরিমাধব সিংহরায়ের একমাত্র পুত্র। ঠাকুরমশাই নীলমাধবের দুই ভ্রুয়ের মাঝখানে আঙুল রেখে চোখ বুজে কি যেন একটা মন্ত্র পাঠ করলেন। তারপর আবার মন্ত্রোচ্চারণ করতে করতে গোটা বাড়িটা প্রদক্ষিণ করে এলেন। নীলমাধবকে তখন আবার বাধার চেষ্টা করা হচ্ছিল। ঠাকুরমশাই উঁচু গলায় বললেন, থামো থামো তোমরা, ওকে ওকে দড়ি দিয়ে বেঁধে কোনো লাভ হবে না। তারপর নীলমাধব অর্থাৎ নীলুর চারপাশে গোল করে একটা গণ্ডি কেটে উপস্থিত সকলকে বললেন, শোনো, আমি গৃহবন্ধন করে দিয়েছি, আপাতত নীলমাধবকেও বেঁধে দিলাম। ও যতই চিৎকার করুক, তোমরা কেউ ভুলেও কিন্তু এই গণ্ডির ভিতরে পা রাখবে না, অনর্থ হয়ে যাবে তাহলে। নীলুর ওপর ভর করেছে এক ভয়ঙ্কর প্রেতাত্মা। মৃত্যুর পর অতৃপ্ত আত্মারা কিছু অশুভ শক্তির বলে মায়ারূপ ধারণ করতে পারে, মানে সক্ষম হয় আর কি। তাই মায়া বলে ও তোমাদের সকলকে আকর্ষণ করতে পারে, নানাভাবে কাকুতি মিনতি করে সকলকে বিপাকে ফেলতেও পারে। খুব সাবধান, আমি না বলা পর্যন্ত কেউ ভুলেও এগোবে না। ওর দেহে বাসা বেঁধেছে একটি নারীর অতৃপ্ত আত্মা, তবে সে কোনো দুষ্ট আত্মা কিংবা পিশাচিনী নয়। সে এক হতভাগিনী অসহায় নারী। এমন সময় ঠাকুরমশাই, 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 আমার নীলুকে বাঁচান, বাঁচান আপনি ঠাকুরমশাই, বাঁচান আমার নীলুকে বলে কাঁদতে কাঁদতে অন্দরমহল থেকে ছুটে বেরিয়ে এলেন এক অপূর্ব সুন্দরী মহিলা, নীলুর মা নীলিমা দেবী। এলো কেশ আর আলু থালু বেশ দেখে বোঝা যায় তার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে এ কদিনে। ঠাকুরমশাই নীলিমা দেবীর উদ্দেশ্যে নরম সুরে বললেন, আপনার ছেলে, আহা শান্ত হন মা, আপনার ছেলে ঠিক হয়ে যাবে। মা তারার নাম নিন আপনারা। জয় মা তারা। নীলিমা দেবী জোর হাত করে চোখ বুজে দাঁড়িয়ে রইলেন বাগানের একপাশে। ঠাকুরমশাই তার ঝোলা থেকে একটা ছোট সুদর্শন মূর্তি বের করলেন। তারপর উপস্থিত সকলকে শান্ত হতে নির্দেশ দিয়ে, সুদর্শা মহাবিষ্ণু দেবতা, ওম সুদর্শনের নাম জপ করে 6টি অক্ষর বিশিষ্ট সুদর্শন ষড়ক্ষরী মন্ত্র উচ্চারণ করলেন। মন্ত্রগুলো কানে যেতে নীলমাধব ভয়ে কুঁকড়ে গেল প্রথমে, তারপর কটমট করে চেয়ে রইল ঠাকুরমশাইয়ের দিকে। তার আচরণ ক্রমশ বদলে যাচ্ছে। এসব কাণ্ডকারখানা দেখে ভীত সন্ত্রস্ত নীলিমা দেবী আবার কাঁদতে কাঁদতে বললেন,
বাবা, বাবা, আমার ছেলেটার ওপর ভর করে এমন ক্ষতি কেন করছিস বাবা? ঠাকুরমশাই চোখ বুজে হাতের কড় গুনে বললেন, মেয়েটি এই গ্রামেরই মেয়ে মা। যেখানে তোমার ছেলে তার বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিল কিছুদিন আগে, তখন সুযোগ বুঝে মেয়েটির আত্মা ভর করে নীলুর ওপরে। আমি আর কিশোরী দুজনেই স্তব্ধ হয়ে তাদের কথোপকথন শুনলাম। ঠাকুরমশাইয়ের কথা শুনে নীলুর মা হাত জোর করে বললেন, ঠাকুর মশাই, আমার ছেলেটাকে আপনি বাঁচান বাবা, বাঁচান, আমাদের রক্ষা করুন, এই ঘোর সংকট থেকে আমাদের রক্ষা করুন আপনি। ঠাকুরমশাই চিন্তিত মুখে বললেন, সে যে বড়ই কঠিন কাজ মা। আমি আমার সাধ্য মতন আপ্রাণ চেষ্টা করব, তবে সবার আগে জানতে হবে মেয়েটির আত্মা কেন এমন অশান্ত অতৃপ্ত হয়ে আছে, কি ঘটেছিল মেয়েটির সাথে, মেয়েটির মৃত্যুর কারণ কি, এবং এবং ঘটনার সাথে নীলমাধবের যোগসূত্র কোথায়। এসব জানতে আমাকে এখন সাধনায় বসতে হবে, নিরিবিলি জায়গা চাই। জমিদার বাড়িতে ঘরের কোনো অভাব নেই। দক্ষিণের কতগুলো ঘর ফাঁকাই পড়েছিল, দেখেই বোঝা যায় নিয়মিত পরিষ্কার করা হয় ঘরগুলোকে। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘরটা খুলে দেয়া হলো ঠাকুরমশাইয়ের সাধনার জন্য। এই মুহূর্তে ওনাকে বিরক্ত করা উচিত হবে না ভেবে আমি আর কিশোরী ঘরের বাইরে দাঁড়িয়ে নীরবে সব দেখতে লাগলাম। বাকিদের কাউকে আর উপরে আসতে দেওয়া হলো না। ঠাকুরমশাই ঘরে ঢুকে প্রথমে খানিকটা শান্তির জল ছিটিয়ে নিলেন চারিদিকে। এরপর নীলমাধবের নাম ও পদবি উচ্চারণ করে কি সব বলতে লাগলেন এক মনে। হঠাৎ ঘরের ভিতর কাদের যেন আবির্ভাব হলো। কিছুক্ষণের মধ্যেই কথাবার্তা শোনা যাচ্ছে, অথচ তাদের চেহারা চোখে পড়ছে না। তারানাথের কাছেই শোনা বহু পুরনো একখানি গল্পের সাথে তার কর্মকাণ্ডের সাদৃশ্য খুঁজে পেলাম। মনে হলো তিনি ডাকিনী যোগিনী আহ্বান করেছেন। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিশোরীর দিকে তাকিয়ে বুঝলাম তোলপাড় করছে ওর মনেও। কিছুক্ষণ পর ঠাকুরমশাই বেরিয়ে এলেন। আমাদের দিকে তাকিয়ে মিটি মিটি হেসে সিঁড়ি বেয়ে শটান নিচে নেমে গেলেন। আমি আর কিশোরী তাকে অনুসরণ করলাম। নিচে গিয়ে দেখলাম উনি বাগানে গিয়ে একটা বিচিত্র মন্ত্র উচ্চারণ করতে করতে নীলুর গায়ে এক মুঠো ধুলোর মতো কিছু একটা গুঁড়োদ্রব্য হাত বাড়িয়ে ছড়িয়ে দিলেন। তারপর ধ্যানে বসলেন গণ্ডির বাইরে। আস্তে আস্তে নীলমাধব ঝিমিয়ে পড়ল। তবুও তাকে আর অন্দরমহলে নিয়ে যাওয়া সম্ভব হলো না কিছুতেই। সে কলা গাছের নিচেই চুপ করে বসে রইল। ঠাকুরমশাই বললেন, লোকালয় দিনের আলোয় আত্মারা সাধারণত শক্তি হারিয়ে ফেলে, তাই এমন ঝিমিয়ে পড়েছে। তবে ওকে না ঘাঁটানোই ভালো, ও ওখানেই বসে থাকুক। সকলে সায় দিল তাতে। ঠাকুরমশাই সন্তুষ্ট হলেন। তারপর গুরুগম্ভীর গলায় বললেন, নীলমাধবের সেই বন্ধুকে অবিলম্বে খবর দিতে হবে যাদের গ্রামে নীলু বেড়াতে গেছিল। আজ শনিবার, চতুর্দশী অমাবস্যা। সব অপশক্তির বিনাশ ও কাজ মা। জয় মা তারা, জয় মা তারা। আজ রাতের এই বিশেষ তিথিতে দেবী জাগ্রত হবেন, সব বিপদ নাশ হবে। সূর্যাস্তের পর আমি যজ্ঞে বসবো। কেবল সেই প্রয়োজনীয় জিনিসটা নিয়ে আজ রাতের মধ্যে নীলুর বন্ধু এখানে এসে পৌঁছতে পারলেই সব ঠিক হয়ে যাবে। কাল সকাল অবধি অপেক্ষা করা যাবে না। কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেলাম। কোন জিনিসের কথা বলছেন উনি? ঠাকুরমশাই হরিমাধব বাবুকে ফিসফিস করে কি একটা বলতেই ভদ্রলোকের মুখটা থমথমে হয়ে গেল। তার কথা অনুযায়ী হরিমাধব বাবু অবিলম্বে লোক পাঠালেন নীলুর সেই বন্ধু পরেশদের গ্রামে।
হুগলি জেলায় অবস্থিত একটি বর্ধিষ্ণু গ্রামে পরেশদের বাড়ি। দূরত্ব খুব বেশি নয়, যাতায়াত করতে বড়জোর ঘন্টা 3 লাগবে। লোকজনের ভিড় হালকা হয়ে এলো কিছুটা। নীলু কিন্তু ওখানেই বসে রইল সারাটা সময় ধরে। খিদে তেষ্টা কিছুই নেই তার। কিছুটা ঘোর কাটলেও কখনো গর্জন করছে, কখনো বিকট হাসি হাসছে, কখনো কাঁদছে, আবার কখনো একেবারে শান্ত নিশ্চুপ হয়ে বসে থাকছে। বিশেষ কিছু ঘটানোর ক্ষমতা তখন তার আর ছিল না ঠাকুরমশাইয়ের তন্ত্র সাধনার মন্ত্র বলে। সাঁঝ নেমেছে ইতিমধ্যে। জমিদার বাড়ির উঠানের এক কোণে রাখা তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ আর সুগন্ধি ধূপ জেলে দিয়ে এলেন ঠাকুরমশাই। তারপর চোখ বুজে নিবিষ্ট মনে ধ্যানে বসলেন সেখানে। কিন্তু কি জিনিস যে তিনি আনতে পাঠালেন এখনো আমি আর কিশোরী তা জানি না। ধ্যানভঙ্গ হবার পরেও ঠাকুরমশাইকে সে কথা জিজ্ঞেস করার সাহস হলো না আমাদের। বলাই বাহুল্য ঘাঁটালাম না ওনাকে। ওদিকে সন্ধে হতে নীলমাধবের মধ্যে অদ্ভুত সব পরিবর্তন লক্ষ্য করলাম আমরা। মাঝে মধ্যেই সে অদ্ভুতভাবে ডুকরে ডুকরে কেঁদে উঠছে পেটে হাত দিয়ে। অনেকেই প্রথমে পেট ব্যথা ভেবেছিল, কিন্তু কেউ কেউ বলল ওটা পেট ব্যথা নয়, আসলে ওটা প্রেতাত্মার ছলনা। কিন্তু নীলমাধবের মা নীলিমা দেবী সন্তান স্নেহে আপ্লুত হয়ে আচমকা একটু তেল জল হাতে নিয়ে কুণ্ডিতে পা দিতে গেলেন। আরে কি করছেন, কি সরুন! ঠাকুরমশাই ছুটে এসে ধাক্কা মেরে সরিয়ে দিলেন তাকে। ইতিমধ্যে নীলমাধবের ভেতরে থাকা সেই প্রেতাত্মা রীতিমতন হিংস্র হয়ে উঠেছিল নীলিমা দেবীকে দেখে। ঠাকুরমশাই দীর্ঘশ্বাস ফেলে রাগত স্বরেই বললেন, নিষেধ করেছিলাম গণ্ডির ভিতরে না যেতে, তাও তুমি ওখানে চলে যাচ্ছিলে মা। এটা একটা নিখাত ছলনা। নীলুর শরীরে লুকিয়ে থাকা মেয়েটির আত্মা মনে করে যে ওর শেষ সম্বলটুকু বুঝি এখনো রয়ে গেছে। তাকে পাবার জন্যই এমনভাবে ডুকরে কাঁদছে। ওনার কথাগুলো আমাদের কাছে স্পষ্ট হলো না ওই মুহূর্তে। কিশোরীয় ভুরু কুচকে, শেষ সম্বল? শেষ সম্বলটুকু মানে কি ভাইয়া? আমার মনেও একটা খটকা লাগলেও দুপাশে মাথা নেড়ে না জানার ভান করেই রইলাম। ততক্ষণে সিংহরায় বাড়ির আত্মীয় গুরুজন এবং পাড়া প্রতিবেশীরা আবার হাজির হয়েছেন বাগানে। তাদের মধ্যেও একটা চাপা গুঞ্জনের সৃষ্টি হয়েছে বিষয়টাকে নিয়ে। তবু কি ঘটে তা দেখার জন্য রাতের প্রতীক্ষায় রইলাম আমরা সবাই। তবে তখনও কি জানতাম যে কি ভয়ঙ্কর বিভীষিকার সম্মুখীন হতে হবে আমাদের সকলকে। সাঁঝ শেষে ধীরে ধীরে রাতের অন্ধকার ঘনিয়ে এলো। চারপাশে কেমন যেন একটা বায়ুশূন্য দমচাপা থমথমে পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই জমিদার বাড়ির সব আলো নিভিয়ে দেওয়া হলো ঠাকুরমশাইয়ের নির্দেশে। বাগানের এক কোণে একটা টিমটিমে লম্ফ জ্বালিয়ে রাখা হলো শুধু। ব্যাপার স্যাপার দেখে মন বলছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। মনে মনে প্রমাদ গুনলাম আমি। কিশোরীর মুখেও খেলা করছে চাপা উত্তেজনা। উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে থাকা বাকিদের মুখেও কোনো কথা ছিল না। কোন এক অজানা আতঙ্কে চুপ করে গেছিল সবাই। হঠাৎ সমস্ত নিস্তবতা ভঙ্গ করে নীলমাধবের গলা দিয়ে একটা কান ফাটানো পরিত্রাহী চিৎকার বেরিয়ে এলো। তার সঙ্গে শোনা গেল মেয়েলি কণ্ঠের হাড় কাঁপানো বিকট আর গম্ভীর অট্টহাসি, সঙ্গে নীলমাধবের দাবা দাবা। সেই চিৎকার শুনে ছুটে এসে হরিমাধব বাবু বাগানের এক কোণে রাখা লম্ফটা একটু বাড়িয়ে দিলেন। চারপাশে কিছুটা আলো ছড়িয়ে পড়ল। সেই আবছা হলদেটে আলোয় যা দেখলাম তাতে সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমার বুকের ভিতরে দুম দুম করে দামামা বাজছে, হৃৎপিণ্ডটা যেন খুলে বেরিয়ে আসবে। কিশোরীর মুখও ফ্যাকাশে, আমার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। টের পেলাম ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। দেখলাম একটা বিভৎস চেহারার নারী মূর্তি বেরিয়ে এলো নীরুর শরীর থেকে, যেন সদ্য নরক থেকে উঠে এসেছে সে। ঠোঁটের কষ বেয়ে গাঢ় লাল রক্তের ধারা গড়িয়ে পড়ছে। বিকৃত মুখমণ্ডল, ভয়ঙ্কর চেহারা, গলায় পেঁচানো অসংখ্য বটের ঝুড়ি বুক থেকে নেমে গেছে পেট পর্যন্ত।
আমি ভয়ে কিশোরীর হাতটা চেপে ধরলাম। দেখলাম মেয়েটার নাভি ফুঁড়ে বেরিয়ে এসেছে একটা অপরিণত মাংসের দলা বা ভ্রূণ, যার বেশিরভাগটাই পুড়ে গেছে, বিষে নীল হয়ে গেছে, সেখান থেকে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে। মেয়েটার মুখ অস্পষ্ট, কেবল দুটো রাগী চোখ জল করছে হিংস্র সাপদের মতো। আদৌ কি ওটা চোখ? মনি বলে কোনো বস্তু আছে কি অক্ষিকোটরে, নাকি দুটো অন্ধ খনিতে জ্বলন্ত দুটো অগ্নিকুণ্ড সাজানো রয়েছে মাত্র? সেই চোখের দিকে 1 সেকেন্ডও তাকিয়ে থাকা যায় না। ওদিকে গণ্ডির ভিতরে এক পাশে বসে থরথর করে কাঁপছে নীলমাধবের গোটা শরীরটা। মেয়েটির প্রেতাত্মা তার চুলের মুঠি ধরে বিকট স্বরে বলছে, খতম করে তবেই আমার মুক্তি, তবেই আমার মুক্তি। সে এবার গলা চেপে ধরল নীলু। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কিশোরীরও একই অবস্থা। নীলমাধব দুহাত দিয়ে সেই লোহার মতন শক্ত দুটো হাতকে ছাড়াবার চেষ্টা করে চলেছে প্রাণপণে। ঠাকুরমশাই গম্ভীর স্বরে বললেন, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে, তাই আমি আগে থেকেই এ পাড়ার সব আলো নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিশোরী আঙুল তুলে দেখালো, এতক্ষণ কেউ খেয়ালই করিনি। এখন আশ্চর্য হয়ে দেখলাম যে আশেপাশের সব বাড়ি অন্ধকার, এমনকি রাস্তায় গ্যাস বাতির টিনটিনে আলোগুলো পর্যন্ত চলছে না একটাও। এবার নিভিয়ে দেওয়া হলো লম্ফটাকেও, ফলে ওই খুটখুটে অন্ধকারে গোটা পাড়ায় একটা গা ছমছমে ভৌতিক পরিবেশের সৃষ্টি হলো। সবাই তখন স্তব্ধ, বাকরুদ্ধ। আশপাশে বিরাজ করছে শ্মশানের নীরবতা। যজ্ঞের সমস্ত উপাকরণ উপাচার সব প্রস্তুত করে রাখা ছিল পূর্বেই। ধ্বনিতে কাঠের গাঁট পোড়ার শব্দ হচ্ছে পটপট করে। ঘুটঘুটে অন্ধকারেও ঠাকুরমশাই ঘি, কাঠ, আগুন ইত্যাদি নিয়ে যজ্ঞে বসে গেলেন গণ্ডির বাইরে। আকাশের দিকে তাকিয়ে মা তারাকে স্মরণ করে বললেন, বিপদ থেকে রক্ষা করো মা, সব বিপদ নাশ করো। জয় মা, জয় মা তারা, জয় মা তারা। বলতে বলতে গণ্ডির ভিতরে ত্রিশূল ছুঁয়ে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন, ওম হ্রিং ক্লিং কঙ্কাল কাপালিনী কুটুম্বরী আদম্বরী ভঙ্কর ধ ধ। উপাচারের পাত্র থেকে একটা নিম পাতা তুলে নিয়ে মন্ত্রটি উচ্চারণ করতে করতে নীলমাধবের গায়ে ছুঁয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই প্রেতাত্মা এমন সব বিচিত্র অঙ্গভঙ্গি করতে লাগলো যে সকলের মনে ভয়ের উদ্রেক করল রীতিমতো। মন্ত্র বলে মেয়েটির আত্মা কখনো বাতাসে ভর দিয়ে উল্টো হয়ে ঝুলছে, কখনো সাঁতার কাটার মতো করে হাওয়ায় ভাসছে, কখনো অট্টহাস্য করতে করতে হঠাৎ করুণ বিলাপ করে চলেছে, আবার কখনো দ্বিগুণ শক্তি প্রয়োগ করে ঠাকুরমশাইয়ের দিকে তেড়ে যাচ্ছে জ্বলন্ত চোখে। কিন্তু ঠাকুরমশাইয়ের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি মন্ত্র পড়ে চলেছেন এক মনে। সেই অকল্পনীয় দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। খোদ কংক্রিটের শহরেও যে এমনভাবে কোনো বাড়ির বাগানে গ্রাম্য শ্মশানের পরিবেশ সৃষ্টি করা যায়, নরকরটি, হাড়গোড়, চিতাভস্ম ইত্যাদি ছাড়াই, তা দেখে হতভম্ব হয়ে গেল সকলে। ভাষা হারিয়ে ফেললাম আমরা। বিরাট কর্মযজ্ঞের সেই অভূতপূর্ব আয়োজন দেখে আশ্চর্য হয়ে গেলাম আমরা। যতটুকু অবিশ্বাস ছিল তা আজ উড়ে গেল নিমেষে। সত্যি প্রণম্য সিদ্ধ পুরুষ উনি। এমন দুঃসাহসিক কাজ কেবল তারনাথের পক্ষেই সম্ভব। ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে উপস্থিত সকলেই জোড়হাত করে প্রণাম জানালেন। 3 বার একইভাবে মন্ত্রোচ্চারণের প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পর আসন ছেড়ে উঠে পড়লেন ঠাকুরমশাই। হাত তুলে আদেশের সুরে বললেন, সেই জিনিসটা না আসা অবধি ধ্যান করে যেতে হবে আমাকে। তোমরা কেউ অধৈর্য হয়ে কোনো ভুল কাজ বা কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলো না যেন।
নিয়ম ভঙ্গ হলে কিন্তু নীলুকে আর বাঁচানো যাবে না, এ কথা মাথায় রেখো। ইতিপূর্বেই ওনার নির্দেশ অনুযায়ী নীলিমা দেবীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্দরমহলে, তার নিজের কক্ষে। এই ভয়ঙ্কর দৃশ্য যাতে ওনার চোখে কোনো মতেই না পড়ে, তাই তাকে নীলুর সামনে আসতে দেওয়া হলো না আর। এরপর আবার কিছুক্ষণের জন্য নীলু চুপচাপ হয়ে গেল। মেয়েটির আত্মাও অদৃশ্য হয়ে গেছিল সেই আশ্চর্য মন্ত্র বলে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অনেকেই, কিন্তু ভিড়ের মধ্যে থেকে কি যেন ফিসফিস করে বলে উঠল, না, সেই জায়গা ছেড়ে এখনো যায়নি। আশেপাশে কত অদৃশ্য হয়ে রয়েছে, সময় বুঝে ঠিক ফিরে আসবে আবার। এমন কথা শুনে চমকে উঠেছিল সবাই। আমি আর কিশোরী তবু দাঁড়িয়ে রইলাম অন্ধকারে মিশে। রাত 9টা বেজে গেছে। নীলুর বন্ধু পরেশ এসে হাজির হয়েছে কিছুক্ষণ আগে। ভিড়ের মধ্যে থেকে পরেশই তখন ওই কথাটা বলেছিল। তার হাতে একটা লাল শালুতে মোড়া চৌকো বাক্স দেখে কৌতূহলী হয়ে উঠল সবাই। ঠাকুরমশাই ধ্যানস্থ হয়েও দিব্য দৃষ্টির দ্বারা পরেশের উপস্থিতি টের পেয়ে গেলেন। চোখ বুজেই পরেশের দিকে হাত বাড়িয়ে বললেন, ওটা ওটা দাও আমাকে। বাক্সটা নিয়ে ঠাকুরমশাই গণ্ডির মাঝখানে রাখতেই সত্যি সত্যি মেয়েটির প্রেতাত্মা যেন কোথা থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আবার। পরেশ আসার পর লম্ফটা খানিকক্ষণের জন্য জ্বালানো হয়েছিল, তবে তেল ফুরিয়ে এসেছিল ততক্ষণে। লণ্ঠনের নিভু নিভু আলোয় দেখতে পেলাম ওর ধোঁয়াটে শরীরটাকে। কুঠরাগত চোখ দুটো বড়ই ম্রিয়মান ও স্ত্রীমিত হয়ে পড়েছে এখন। নীরবে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওই বাক্সটার দিকে। আগের সেই হিংস্রতা আর নেই। হঠাৎ কান্নার শব্দ ভেসে এলো। কোনো গভীর যন্ত্রণায় কাঁদছে মেয়েটির অতৃপ্ত আত্মা। শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমার। অবশেষে বাক্সটার দিকে হাত বাড়িয়ে টেনে নিল সেটা। এলাকার লোকজন তখন উপচে পড়েছে সিংহরায়দের বাগানে। ঠাকুরমশাই এবার হাসি মুখে উপাচারের পাত্র থেকে একটা ভোজ্যপত্র তুলে নিয়ে তার গায়ে জাফরান বা কেশরের কালি দিয়ে অনেকটা তীর চিহ্নের মতো দেখতে একটা যন্ত্রের ছবি আঁকলেন। তার গায়ে অনেকগুলো সংখ্যা লিখে একটা তুলো দিয়ে পোলতে তৈরি করে সেটাকে গণ্ডির ভিতরে রেখে দিলেন। যন্ত্রটির একদম নিচে নীলমাধবের নাম লেখা রয়েছে। তুলোর পোলতেই অগ্নিসংযোগ করতেই মেয়েটির আত্মা বেশ কিছুটা ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ল। আমি ফিরে আসবই, আমি ফিরে আসবই। ঠাকুরমশাই ভারী নরম সুরে তার উদ্দেশ্যে বললেন, এবার তুই নীলমাধবকে ছেড়ে চলে যা মা, ও যে নির্দোষ। আজ তোর মুক্তি হতে চলেছে রে মা, আজ তোর মুক্তি হতে চলেছে। সেই আত্মার উদ্দেশ্যে কথাটা বলে এক হাতে শুদ্ধ জলের পাত্র নিয়ে তিনি আবার মন্ত্রোচ্চারণ করলেন। ওম হ্রিং ফট সর্বদেবানাং হর হর নাশায় নাশায় গর গর বিজয় ফট স্বাহা। তারপর ওই মন্ত্রপুত জল নিয়ে উনি ছিটিয়ে দিলেন নীলুর গায়ে মাথায়। বাকি জলটুকু ছুঁড়ে দিলেন তার মুখে এবং সেই অতৃপ্ত আত্মার দিকে। ফলে সে চুপচাপ শান্ত হয়ে গেল একেবারে। শেষ মুহূর্তে মনে হলো মেয়েটির আত্মা কিছু একটা বলছে অস্ফুট স্বরে, কিন্তু এত অস্পষ্ট যে আমরা কেউ শুনতে পেলাম না। তবে ওই মুহূর্তে ঠাকুরমশাইকে বলতে শুনলাম, যাবার সময় একটা প্রমাণ দিয়ে যাবি মা, বাঁ দিকের কলা গাছটা ভেঙে উপড়ে দিয়ে যা, তবেই বুঝবো যে তুই নীলুকে ছেড়ে চলে গেছিস। এ কথার অন্যথা হলে কিন্তু মা রুষ্ট হবেন, তোর মুক্তির পথ বন্ধ হয়ে যাবে, চিরতরে ভুগতে হবে তখন নরক যন্ত্রণায়। সেদিন মোমবাতি আর লম্ফের আলোয় আমরা সকলে অবাক হয়ে দেখলাম নীলমাধবের পাশ থেকে কুণ্ডলি পাকানো ধোঁয়াটে কুয়াশার মতন একটা নারীর অবয়ব হুশ করে বেরিয়ে এসে কলাগাছের মাথাটা মুড়িয়ে দিল, আর বাঁ দিকের কলাগাছটা উপড়ে দিয়ে চলে গেল।
সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল নীলুর দেহটা। মেয়েটির আত্মা ভয়ানক শক্তিশালী ছিল বলে তার শরীর থেকে বেরিয়ে গেলেও তাকে বশে রাখতে পেরেছিল এতক্ষণ ধরে। এরপর নীলু জ্ঞান হারালো কয়েক সেকেন্ডের জন্য। পরপর ঘটনাগুলো দেখে আমার তখন প্রায় ভিড়মি খাওয়ার জোগাড়। কিশোরী বলল, এ কি দেখলাম বিভূতি? হ্যাঁ, যা দেখলাম তা তা কখনো ভোলার নয়, কখনো না। ততক্ষণে আশপাশে বাড়ির আলো জ্বলে উঠেছে। জমিদার বাড়িতেও আলো ঝলমল করছে। এদিকে বাক্সে কি ছিল, মেয়েটি মারা গেছিল কিভাবে, কে দায়ী তার মৃত্যুর জন্য, নীলু নির্দোষ তবু মেয়েটি কেন ওর উপরে ভর করেছিল, ইত্যাদি অজস্র প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল আমাদের মাথায়। আর এসব প্রশ্ন নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল সকলের মধ্যে। কিশোরী বলল, চলো 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 হে ভাইয়া, এবার ঠাকুর মশাইয়ের কাছে যাই। আসল ঘটনাটা একমাত্র উনিই বলতে পারবেন। চলো চলো। একটু পর নীলুর জ্ঞান ফিরে এলো। গ্রাম থেকে আসা তার বন্ধু পরেশ নীলুর কাঁধে হাত রেখে বলল, নিশ্চিন্ত হলাম রে ভাই, তুই সেরে উঠেছিস দেখে। ওদিকে বাড়ির সবাই তখন ঠাকুরমশাইকে ঘিরে ধরে বসেছে একতলার বৈঠকখানা ঘরে। আমি আর কিশোরীও হাজির হলাম সেখানে। কিশোরী বলল, আপনি দয়া করে আমাদের সব কিছু খুলে বলুন ঠাকুরমশাই, কেন ওই প্রেতাত্মা নীলমাধবের ওপর ভর করেছিল? আর ওই বাক্সে এমন কি ছিল যেটা পেয়ে মেয়েটির আত্মা অমন একেবারে নিস্তেজ হয়ে গেল? ঠাকুরমশাই হাত তুলে বললেন, আমি সব বলবো। তোমরা আগে একটু শান্ত হয়ে বসো দেখি। তার আগে একটু জল দাও দেখি, খুব তেষ্টা পেয়েছে। আমরা জল নিয়ে আসার আগেই ট্রেতে করে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত, নানা রকমের মিষ্টি ইত্যাদি নিয়ে প্রবেশ করলেন খোদ হরিমাধব সিংহ রায়। কিশোরী ছুটে গিয়ে হরিমাধববাবুর হাত থেকে ট্রেটা নিজের হাতে নিয়ে বলল, জমিদার বাবু, আরে আপনি কেন কষ্ট করে আনতে গেলেন? দিন আমার হাতে দিন। হরিমাধব বললেন, কষ্ট কিসের, বরং নিজের হাতে অতিথি সেবা করতে আমার ভালোই লাগে। তাছাড়া ঠাকুরমশাই রয়েছেন বলে কথা, অন্য কাউকে পাঠাই কি করে? এদিকে নীলিমাও নীলমাধবের শুশ্রূষায় রত, তাই আমি নিজেই এলাম। আপনারা আমাকে জমিদার বাবু বলে লজ্জা দেবেন না, আমি জমিদার নই। সে প্রথা উঠে গেছে আমার পিতামহের আমল থেকেই। হরিমাধববাবুর এমন সহজ সরল কথায় প্রসন্ন হলেন তারানাথ। আমি ট্রে থেকে শরবতের একটা গেলাস তুলে ওনার হাতে ধরিয়ে দিলাম। ঠান্ডা শরবতের চুমুক দিয়ে তারানাথ তৃপ্তিসূচক শব্দ করে বললেন, প্রাণটা জুড়িয়ে গেল এবার। তারপর একটা রসের মিষ্টি মুখে পুরে বলতে শুরু করলেন, প্রথম দেখাতেই নীলমাধবের হাবভাব আমার কাছে সন্দেহজনক বলে মনে হয়েছিল। বুঝতে পেরেছিলাম সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এমন আচরণ করছে। এক ভয়ানক শক্তিশালী আত্মার অস্তিত্ব আমি টের পেলাম ওর শরীরে। ধ্যান যোগে অতীতে ফিরে গিয়ে একটা মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হতে দেখলাম চোখের সামনে। দিব্য দৃষ্টি দিয়ে দেখলাম সে এক হতভাগিনী নারীর অতৃপ্ত আত্মা। কথার মাঝখানেই পরেশ এসে হাজির হয়েছিল বৈঠকখানার ঘরে। ঠাকুরমশাই তার দিকে তাকিয়ে বললেন, কি হে পরেশ, ঠিক বলছি তো আমি? তার কথায় সাই দিয়ে পরেশ বলল, অজ্ঞে ঠাকুরমশাই, মেয়েটির নাম রানী, কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা গেছে এবং তার মৃত্যুর জন্য দায়ী এক ভণ্ড প্রতারক। পরেশের কথার রাশ টেনে ঠাকুরমশাই বললেন, আর সেই প্রতারকের নাম বিজয়। আরও একবার তারানাথের আশ্চর্য ক্ষমতার পরিচয় পেলাম। ঠাকুরমশাই বললেন, আমি ধ্যান যোগে দেখেছি রানীর মৃত্যুটা স্বাভাবিক নয়। বিজয়ের নাম শুনে রু কুচকে গেল হরিমাধব বাবুর। উনি অবাক হয়ে বললেন, বিজয়? সে তো নীলু পরেশের বন্ধু। এ বাড়িতে তাকে পরেশের সাথে আসতে দেখেছি বেশ কয়েকবার। ঠাকুরমশাই বললেন, হ্যাঁ,
এই বিজয়ের সাথেই একবার পরেশদের গ্রামের বাসিন্দা অঘোর দাসের মেয়ে রানীর পরিচয় হয়। রানী বিজয়দের সমগোত্রীয় ছিল না। বিজয়দের বাড়ির কেউ মানবে না, সেই কারণে রানীর বাবা মায়ের সম্মতিতে গোপনে বিয়ে করেছিল ওরা। তারপর বিজয় বেশ কিছুদিন রানীর সাথে সংসারও করেছিল। সব ভালোই চলছিল, কিন্তু একদিন নিশুতি রাতে বাড়ির সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, সেই সুযোগে রানী ও তার মায়ের সমস্ত অলংকার, রানীর বাবার জমানো সমস্ত টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেল বিজয়। রানী তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। তার বাবা মা বিজয়কে ভালো ছেলে ভেবেই বিয়ে দিয়ে ঘর জামাই করে রেখেছিলেন। পরেশ আর খোকনও ওদের বিয়েতে মত দিয়েছিল। পরেশরা ভেবেছিল বিজয়ের বাড়ি থেকে যখন মানবেই না, তাহলে গোপনে বিয়ে করে আপাতত গ্রামেই থেকে যাক ওরা। পরে ঠিক ওর বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে একদিন বউকে নিয়ে শহরে নিজের বাড়ি চলে যাবে বিজয়। দরকার হলে তারাও যাবে সাথে, রাজি করাবে বিজয়ের বাবা মাকে। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হায়, ওরা জানতো না যে বিজয় কত বড় ঠকবাজ ও জোচ্চোর ছেলে। বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাক চলল। তারপর থেকে রানীর একটা একটা করে দামি গয়না হারিয়ে যেতে শুরু করলো। সেগুলোর আর হদিশ পাওয়া গেল না অনেক খুঁজেও। রানীর বাবা ভেবেছিলেন এই নির্ঘাত কোনো নতুন ছিচকে চোরের কাজ, তাই গয়নাগুলো তিনি নিজের ঘরে সিন্ধুকে চাবি দিয়ে রাখার ব্যবস্থা করেছিলেন। এরপর কিছুদিন উপদ্রব বন্ধ থাকলো, তবে তবে তেমন কোনো সুরাহা হলো না। গয়না উধাও হয়ে যেতে শুরু করলো আবার নতুন করে। আসলে তিনি ভাবতেও পারেননি যে সর্ষের মধ্যেই ভূত রয়েছে। বিজয় সিন্ধুকের নকল চাবি বানিয়ে নিয়েছিল সকলের অলক্ষ্যেই। এইভাবে চলতে চলতে বিয়ের 8 মাসের মাথায় রানী যখন সবেমাত্র 1 মাসের পোয়াতি, তখন তার সন্দেহ ঘনীভূত হয়। সে একদিন রাতের আঁধারে বিজয়কে চুরি করতে দেখে ফেলে, কিন্তু সে কিছু বুঝতে দেয়নি তার প্রতারক স্বামীকে। আগত সন্তানের জন্য সে খুব শখ করে 2টো ভারী সোনার বালা আর গলার চেন বানিয়ে রেখেছিল। সেগুলো যাতে বিজয় নিতে না পারে, তাই বাড়ির পিছনে বটগাছের তলায় মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছিল একটা গয়নার বাক্সে, রেখে ওই লাল শালুতে বেঁধে। এরপর একদিন রাতে সকলের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সিন্দুক খুলে বাদবাকি সব গয়না, টাকা পয়সা সব কিছু নিয়ে উধাও হয়ে যায় বিজয়। তখন রানী 3 মাসের অন্তঃসত্ত্বা। কপর্দক শূন্য হয়ে ওর বাবা পাগলের মতন হয়ে গেলেন। সারাদিন পথে পথে ঘুরে বেড়াতেন কিছু সাহায্যের আশায়। রানীর মাও শয্যাশায়ী হয়ে পড়লেন। বাবা মায়ের এই কষ্ট সহ্য করতে না পেরে লজ্জায় ঘেন্নায় বিষ খেয়ে বটগাছের ডালে বটের ঝুড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করল রানী। গর্ভের ভ্রূণটাও নষ্ট হয়ে গেল বিষের প্রভাবে। তারপর থেকে রানীর অতৃপ্ত আত্মা ওই বটগাছেই বাসা বেঁধেছিল। এই মর্মান্তিক ঘটনার বেশ কয়েক মাস পর গত সপ্তাহে নীলু আবার পরেশের সাথে তার গ্রামের বাড়ি বেড়াতে গেল। যেহেতু নীলমাধব বিজয়েরও বন্ধু এবং একই শহরে থাকে, তাই তার সব রাগ গিয়ে পড়ল নীলুর ওপরে। বেঁচে থাকতেও তার মনে এই ধারণা বদ্ধমূল হয়েছিল যে নীলু সব জেনে শুনেই বিজয়ের সাথে তার বিয়েতে সম্মতি দিয়েছে এবং চুরি যাওয়া টাকা পয়সা গয়নাগাটিও বখরাও নিয়েছে গোপনে। তাই গত সপ্তাহে নীলমাধব যেদিন ভর দুপুরে পরেশের সাথে গ্রামের ওই বটগাছের ছায়ায় বসেছিল, সেই মুহূর্তে রানীর আত্মা প্রবেশ করেছিল ওর শরীরে। প্রথম দিকে কিছুই বোঝা যায়নি। শহরে ফেরার দিন 2 পর থেকেই নানান উৎপাত শুরু হয়ে যায়। নীলুর আচার আচরণ বদলে যেতে থাকে ধীরে ধীরে। বিয়ের সময় রানী শুনেছিল নীলমাধব এবং বিজয় উভয়ের বাড়ি একই শহরে। ফলে তার ধারণা হয়েছিল নিশ্চয়ই নীলুদের পাড়া বা এলাকাতেই বিজয়ও থাকে। তাই মৃত্যুর পর সে নীলুর শরীরে ঢুকে তার মাধ্যমে বিজয়ের কাছাকাছি পৌঁছতে চেয়েছিল, যাতে তাদের দুজনকে সহজেই হত্যা করতে পারে।
কিন্তু কোনো রকম রক্তারক্তি কাণ্ড যাতে না ঘটে সেটা আটকাতেই আমাকে সাধনায় বসতে হয়। ধ্যান যোগে উপলব্ধি করি ওই গয়নার বাক্সটা এনে দিতে পারলে রানীর আত্মাকে আপাতত ঠেকানো যাবে, সে শান্ত হবে। তবে তবে বছর ঘুরলে বিশেষ নিয়মে পিণ্ডদান করা অত্যন্ত আবশ্যক, তা না হলে বিপদ হতে পারে। গয়নার বাক্সটা রানীর বড়ই প্রিয় ছিল। রানীর আত্মা যে তার সেই মৃত সন্তানকে নিজের গর্ভে অনুভব করে এখনো। সম্পূর্ণ ঘটনা শুনে আমরা সকলে খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। তাই অদূর ভবিষ্যতে বিজয়ের কঠোরতম শাস্তি কামনা করলাম মনে মনে। তবে রানীর আত্মা মুক্তি পেয়েছে দেখে সবাই খুশি হয়েছিল। আমি আর কিশোরীও স্বস্তি পেয়েছিলাম। এর কিছুদিন পরের ঘটনা। এক বৃষ্টি মুখর বিকেলে আমি রওনা দিলাম তারানাথের মঠলেনের বাড়ির উদ্দেশ্যে। পাসিং শোয়ের প্যাকেটটা কিনে মোড়ের মাথার চপের দোকানে গেলাম, কিন্তু সেখানে গিয়ে শুনলাম কিছুক্ষণ আগেই নাকি তেলে ভাজা শেষ হয়ে গেছে। বৃষ্টির তোড় এত বেশি ছিল যে অন্য দোকানে যাবারও সুযোগ হলো না। মনটা খারাপ হয়ে গেল। মানুষটা তেলে ভাজা খেতে বড়ই ভালোবাসে, কি আর করা, অজ্ঞতা। সিগারেটের প্যাকেট হাতে নিয়েই হাজির হলাম তারানাথের বাড়িতে। সদর দরজা বন্ধ দেখে কড়া নাড়লাম। যে এসে দরজা খুলে দিল তাকে দেখেই বুঝলাম তেলে ভাজা শেষ হয়ে যাওয়ার আসল কারণটা কি। কেমন সারপ্রাইজ দিলুম বলো তো ভাইয়া? দরজা খুলে হাসতে হাসতে বলল কিশোরী। তারানাথ বৈঠকখানার তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এসো হে বিভূতি, ভেতরে এসো। কিশোরী দেখছি বেশ চমকে দিয়েছে তোমায়। অন্যান্য দিন কিশোরীর সাথে পথে দেখা হয়ে যায়, আবার অনেক সময় বাড়ি থেকেও একসাথে আসা হয়। কিন্তু আজ হাতে তেমন কোনো কাজ না থাকায় মাঠে ফুটবল ম্যাচ দেখে ফুর্তিতেই বাড়ি ফিরছিলাম। হঠাৎ আকাশ কালো করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হলেই ঠাকুর মশাইয়ের কথা মনে পড়ে যায়। গল্প শোনার লোভে তাই চলে এলাম। আমি কিন্তু জানতাম তোমরা দুজনেই আজ আসবে। বলতে বলতে হো হো করে হেসে উঠলেন তারানাথ। আমি পাসিং শোয়ের প্যাকেটটা ওনার হাতে দিতেই খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার চোখ মুখ। হেসে বললেন, তুমিও এনেছো? এই দেখো, কিশোরীও এনেছে। আজকাল একটু কম খাচ্ছি, 2 প্যাকেটে দিব্যি বেশ কয়েকদিন চলে যাবে আমার। ইতিমধ্যে চারি আমাদের সকলের জন্য গরম গরম চপ, মুড়ি মাখা আর চা নিয়ে এলো। সেসব উদরস্থ করতে করতে আমি আর কিশোরী একসাথে গলা মিলিয়ে বলে উঠলাম, আজ একটা নতুন গল্প না শুনে কিন্তু ছাড়ছি না ঠাকুরমশাই। তারানাথ হো হো করে হেসে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা তোমরা না হয় আজকের রাতটা থেকেই যাও আমার বাড়িতে, বুঝলে? চারির হাতের রান্না খেতে খেতেই না হয় গল্প শুনবে, কি? কিছুক্ষণ হাসি ঠাট্টার পর্ব চলল। তারপর তার পছন্দের সিগারেট ধরিয়ে জানলা দিয়ে উদাস চোখে বৃষ্টির দিকে তাকিয়ে রইলেন। অতীতের কোনো ঘটনার স্মৃতিচারণা করছেন ভেবে আমি আর কিশোরী নড়ে চড়ে বসলাম। তারপর সিগারেটে একটা সুখ টান দিয়ে বললেন, তোমাদের নিজের চোখে দেখা সিংহরায় বাড়ির সেই ভয়ঙ্কর ঘটনার পর বেশ কয়েক মাস মায়ের কৃপায় ভালোই কাটালাম। তোমরা বোধহয় শুনেছ ওই ঘটনার পর বিশেষ কাজে আমাকে খুলনায় চলে যেতে হয়েছিল। তারপর তন্ত্র সাধনার উদ্দেশ্যে আবার কিছু কালের জন্য স্থান পরিবর্তন করতে হয়েছিল আমায়। ফলে তোমাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি বহুদিন। তাই একটা ঘটনা আজও তোমাদের অজানাই থেকে গেছে। সেই কাহিনী আজ তোমাদের শোনাবো। কাহিনীর প্রথম অংশ তোমাদের দুজনেরই জানা, কিন্তু পরে সেই ঘটনা মোড় নিয়েছিল অন্যদিকে।
আমি আর কিশোরী উৎসুক হয়ে তাকিয়ে রইলাম তারানাথের দিকে। তারানাথ বলতে শুরু করল। খুলনা যাবার দিন তিনেক আগে সন্ধ্যান্নিক সেরে আমি বৈঠকখানা ঘরে এসে কিছু জরুরি কাগজপত্র নিয়ে বসলাম। এমন সময় ঘন ঘন কড়া নাড়ার শব্দে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি হরিমাধব দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। আমি কিছু বলার আগেই সে বলল, আমি ভিতরে যাব না ঠাকুরমশাই, গলির মুখে গাড়ি দাঁড় করিয়ে এসেছি। অনুগ্রহ করে একটিবার আমাদের বাড়িতে চলুন। নীলু কেমন যেন করছে আবার। আমি হরিমাধবের কথায় একটুও আশ্চর্য হলাম না, বরং শান্ত হয়েই বললাম, ঠিক আছে হরিমাধব, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি প্রস্তুত হয়ে আসছি। তারপর মিনিট দশেকের মধ্যেই প্রস্তুত হয়ে কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম। সিংহরায় বাড়ির সামনে যখন গাড়ি থেকে নামলাম তখন সাঁঝ পেরিয়ে গেছে। একতলার হল ঘরে পা দিতেই অন্দরমহলের দিক থেকে একটা শোরগোলের আওয়াজ কানে এলো। আমি বললাম, নীলুকে নিচে নিয়ে এসো হরিমাধব, আমার অন্দরমহলে যাওয়াটা ঠিক হবে না। হরিমাধব তৎক্ষণাৎ একটি 17-18 বছরের মেয়েকে ডেকে বলল, মালতী, তোর মাকে গিয়ে খবর দে ঠাকুরমশাই এসেছেন, নীলুকে নিয়ে যেন এখনই নিচে আসে। মালতী মাথা নেড়ে ছুটে চলে গেল অন্দরমহলের দিকে। মালতী এবাড়ির সর্বক্ষণের পরিচারিকা। কিছুক্ষণের মধ্যেই নীলুকে নিয়ে নীলিমা দেবী হাজির হলেন। আমাকে দেখে নীলমাধব হাত জোর করে বলে উঠল, ঠাকুরমশাই, বিশ্বাস করুন, আমি এতটুকু অসুস্থ নই, অথচ আমার কথা শুনে সকলে ভাবছে আমি আবার অপ্রকৃতিস্থ হয়ে পড়েছি। তাই ভুল বকছি বোধহয়। ডাক এসে গেছে, সে আমায় ডাকছে ঠাকুরমশাই। আমাকে আমাকে এখনই যেতে হবে যে। আমি নীলুকে শান্ত করে চোখ বুজে ধ্যানে বসলাম। ধ্যান সম্পূর্ণ করে নীলিমা দেবীকে বললাম, নীলুকে যেতে দাও মা, ওর যাওয়াটা খুব দরকার। আমি আর হরিমাধব ওর সঙ্গে যাব, ওর কোনো ক্ষতি হবে না, তুমি নিশ্চিন্তে থাকো মা। নীলিমা দেবী আমার কথায় আশ্বস্ত হলেন। ইতিমধ্যে হঠাৎ পর এসে সে হাজির হলো। হাঁপাতে হাঁপাতে বলল, আমারও ডাক এসেছে, আমাকেও যেতে হবে সেখানে। তাই দেরি না করে চলে এলাম বিকেলের ট্রেন ধরে। হরিমাধববাবু বলে উঠলেন, কিন্তু কোথায় যেতে হবে বাবা তোমাদের? আমি বললাম, চিন্তা করো না তোমরা, যে ডেকেছে সেই পথ দেখিয়ে নিয়ে যাবে ওদের। এরপর আমরা বেরিয়ে পড়লাম। পরেশ আর নীলু আগে আগে এগিয়ে যাচ্ছিল। বুঝলাম অদৃশ্য কোনো শক্তি তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি আর হরিমাধব ওদের অনুসরণ করে হাঁটতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর ঝোপঝাড়ে ঠাসা একখানি পুরনো বাড়ি চোখে পড়ল আমাদের। আমরা সবাই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। কাছে গিয়ে বুঝলাম বাড়িটা পরিত্যক্ত, শ্যাওলা ধরা উঠোন, আধখোলা ভাঙা জানলা, জীর্ণ পলেস্তারা খসে পড়ে গেছে, নোনা ধরা দেওয়াল, নড়বড়ে দরজাটা কোনো মতে এঁটে আছে তার গায়ে, যে কোনো সময় তা খুলে পড়ে যেতে পারে। গোটা বাড়িটা চাপ চাপ অন্ধকারে ঢাকা। আমরা বাড়ির বাগানে প্রবেশ করলাম। বাড়ির সামনেটা একদম ভাঙা চোরা, কিন্তু পরেশ আর নীলুকে অনুসরণ করে বাড়ির পিছন দিকে যেতেই দোতলার একটা বন্ধ জানলার দিকে চোখ চলে গেল আমার। খড়খড়ি দিয়ে মৃদু আলোর রেখা বেরিয়ে আসছে বাইরে। বাড়ির পিছন দিকের অবস্থা অতটা জরাজীর্ণ নয়, বরং বসবাসযোগ্য। বুঝলাম লম্ফ বা তেলের কুপি জাতীয় কিছু জ্বলছে ঘরের ভিতরে। এমন সময় খিড়কির দরজাটা আপনা থেকেই খুলে গেল ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে। আমি ইশারায় হরিমাধবকে চুপ থাকতে বললাম। খিড়কির দরজা দিয়ে ঢুকে দেখলাম কয়েক ধাপ সিঁড়ি ওপরে উঠে গেছে।
পা টিপে টিপে ওপরে উঠে গেলাম সকলে। এমন সময় একটা বিশ্রী হাসির শব্দে চমকে উঠলাম আমরা। শব্দের উৎস লক্ষ্য করে এগোতেই যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম তাতে শিহরিত হতে হলো আমার মতন তন্ত্র সাধকেরও। দেখলাম নীলুর বয়সী একটি ছেলে ঘরের ভিতর চতুষ্পদের মতন হাতে পায়ে ভর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে একটা ঘরঘরে জান্তব শব্দ। মাঝে মাঝে তার শরীরটা কেঁপে কেঁপে উঠে স্থির হয়ে যাচ্ছে। কখনো কখনো হাত পা গুটিয়ে শূন্যে উঠে যাচ্ছে, কখনো আর্তনাদ করে শূন্য থেকে মাটিতে আছড়ে পড়ে যাচ্ছে। ছেলেটাকে দেখে হরিমাধব ভয়ার্ত দৃষ্টিতে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, ও বিজয়। আমি বললাম, উতলা হবেন না, সবই অদৃষ্ট লিখন। ওদিকে ছেলেটার কিন্তু কোনো ভ্রুক্ষেপই নেই। আমাদের দিকে কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো নিজের মাথার চুল ছিঁড়ছে, আবার কখনো বিড়বিড় করে কথা বলছে আপন মনে। কিছুক্ষণের মধ্যেই বিজয়ের হাবভাব সম্পূর্ণ বদলে গেল। আমি দেখলাম এক অদৃশ্য শক্তি বিজয়ের ওপর ভর করে ইচ্ছে মতন চালনা করছে তাকে। আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল ইতিমধ্যেই। এমন সময় অপার্থিব ফ্যাঁস ফ্যাঁসে স্বরে কয়েকটা কথা ভেসে এলো। আমি তোমায় ভুল বুঝেছিলাম, অথচ আমার মৃত্যুতে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলে তুমি। তুমি আমায় ক্ষমা করো নীলুদা। তোমরা চেয়েছিলে আমার মৃত্যুর শান্তি হোক, আমার আত্মার শান্তি হোক, যাতে আমি শান্তিতে থাকতে পারি। কিন্তু যেদিন আমার সম্পূর্ণ মুক্তি ঘটেনি মুক্তি, আমার অজাত সন্তান আমায় আবার জাগিয়ে তুলেছে। আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছি আমি। আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি আবার ফিরে এসেছি। চলে যাব, চিরতরে চলে যাব আমি। তার আগে তোমাদের ডেকে এনেছি সবার আগে। আমি ঠিক চলে যাব। কথাগুলো যেন বহু দূর থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে। আস্তে আস্তে রানীর অবয়বটা স্পষ্ট হলো আমাদের চোখের সামনে। আমি জানতাম কালের নিয়মে সে আবার ফিরে আসবে। মৃত্যুর পর বড় শক্তিশালী আত্মায় পরিণত হয়েছে সে, প্রতিশোধ নেবেই। রানীর কথা শুনে নীলু আর পরেশের চোখ ছলছল করে উঠল। তারা যে বড়ই স্নেহ করত রানীকে। আমারও বুকের ভিতরটা হু হু করে উঠল রানীর কথা ভেবে। এমন সময় থরথর করে কাঁপতে কাঁপতে হরিমাধব আমার দৃষ্টি আকর্ষণ করে বলল, ওই দেখুন ঠাকুরমশাই। আমি দেখলাম রানীর পেট থেকে বেরিয়ে এসেছে অতীতে বিকৃত হয়ে যাওয়া অপরিণত একটা ভ্রূণ বা পচা মাংসের দলা। তার গায়ে শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগ জমাট বেঁধে আছে। ভ্রূণটা নারী শুদ্ধ বেরিয়ে এসে রানীর পেট থেকে পায়ের দিকে ঝুলছে। বিষে নীল হয়ে গেছে জায়গায় জায়গায়। তা থেকে বেরোচ্ছে পুতিগন্ধময় নীলচে ধোঁয়া। এরপরেই ঘটে গেল একটা অকল্পনীয় ঘটনা। গর্ভে থাকা জীবন্ত ভ্রূণ থেকে যেভাবে ধীরে ধীরে হাত পা গজায়, সেভাবেই হঠাৎ হাত পা বেরিয়ে এলো সেই মৃত গলিত ভ্রূণের শরীর থেকে। বিষাক্ত ধোঁয়ায় ভরে গেল ঘরটা। ভ্রূণটা ততক্ষণে নাড়ি ছিঁড়ে বেরিয়ে এসে মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। রানীর দুই চোখে তখন জলজল করছে জিঘাংসার লেলিহান শিখা। তার আঁচে বিজয়ের মুখের এক পাশটা ঝলসে গেল মুহূর্তের মধ্যে। বিজয় জোরে জোরে আর্তনাদ করে ছুটে পালাতে গেল, কিন্তু
পারল না, তার পা দুটো মাটিতে গেঁথে গেছে। ভ্রূণটা হামাগুড়ি দিয়ে সরীসৃপের মতন বিজয়ের শরীর বেয়ে ওঠানামা করতে লাগলো সমানে। হঠাৎ একটা কচি শিশুর খিলখিল হাসির শব্দ শোনা গেল সেই অপরিণত ভ্রূণ থেকে। বিজয় বারবার কাকুতি মিনতি করে বলতে লাগলো, আমায় ক্ষমা করো, আমি জানি আমি ঘোর পাপ করেছি, আর কখনো কোনো অন্যায় করব না, সৎ পথে চলবো, আমাকে ছেড়ে দাও রানী। নীলু পরেশের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, তোরা একবারটি ওকে ছেড়ে দিতে বল, দয়া কর আমায়, আমি কথা দিচ্ছি আর কখনো খারাপ কাজ করব না। কিন্তু নীলু পরেশ ওর কোনো আকুতিই শুনল না। বহু চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না বিজয়, বরং উপদ্রব আরো বেড়ে গেল আগের থেকে। অবশেষে বিজয় অনুভব করল আত্মরক্ষার বৃথাই চেষ্টা করছে সে। রানী তার হাতে একটা বিষের পাত্র ধরিয়ে সাপের মতন হিসহিসে কণ্ঠে বলল, অপরিণত ভয়াল দর্শন সেই ভ্রূণটা আবার এগিয়ে এলো সরীসৃপের মতন বুকে হেঁটে। বিজয়ের শরীর বেয়ে ওপরে উঠে তার মাথা সহ মুখটা ধরে ঝুঁকিয়ে দিল বিষের পাত্রটার দিকে। বিজয় তখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। ধীরে ধীরে আত্মসমর্পণের ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর রানীর হাতে ধরা বিষের পাত্রে মুখ ডুবিয়ে দিল অবলীলায়। বিষের নীলচে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এলো বিজয়ের। গলা বুক জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে তার, ছটফট করছে বিষের প্রদহনে। শেষ চিৎকারটুকুও করতে পারল না সে। সেকেন্ডের ভগ্নাংশে রানী নিজের গলায় পেঁচানো বটের ঝুড়ি ও দড়িটা এক ঝটকায় ছিঁড়ে ফেলে ফাঁস লাগিয়ে দিল বিজয়ের গলায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলাম, কিছুই করার ছিল না আমার। সবই মায়ের ইচ্ছা, নিয়তিকে কখনো খণ্ডানো যায় না। যা অবশ্যম্ভাবী তাকে ঠেকানোর ক্ষমতা আমার নেই। আমাদের সকলের চোখের সামনেই বিজয়ের গোটা শরীরটা বিষাক্ত ধোঁয়ায় পুড়ে যেতে লাগলো। একটু একটু করে শেষে চিতাভস্মের মতো কয়েক মুঠো ছাই পড়ে রইল শুধু। হাজার হোক মানুষ তো, তাই বিজয়ের এমন পরিণতিতে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। এই বলে থেমে গেলেন ঠাকুরমশাই। আশ্চর্য হয়ে গেলাম আমরা। কিশোরী বলল, এত সব ঘটনা ঘটে গেছে অথচ কিছুই জানতাম না। আজ ভাগ্যিস এসেছিলাম, নইলে হয়তো অজানাই থেকে যেত। ঠাকুরমশাই বললেন, আরে শোনো হে কিশোরী শোনো, এখনো তো আসল কথাই বলিনি। চমকে উঠলাম আমরা দুজনেই। সমস্বরে বললাম, কি কথা ঠাকুরমশাই? তিনি বললেন, বিজয় সর্বস্ব লুট করে রানীকে যে শুধু আত্মহত্যার প্ররোচনায় দিয়েছিল সে কথা সম্পূর্ণ সত্য নয়। রানীর মৃত্যুর জন্য সরাসরি দায়ী ছিল সে নিজেই। বিজয়ের মৃতদেহের সামনে আমরা যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি, সেই অপার্থিব ভৌতিক কণ্ঠস্বরটা শুনতে পেলাম আবার। আমি সেদিন আত্মহত্যাই করতে গিয়েছিলাম ঠাকুরমশাই, কিন্তু আমি মরে গেলে আমার বাবা মায়ের কি হবে? আমি যে তাদের
একমাত্র সহায়। সে কথা মনে পড়তেই আমার বাড়িতে ফিরে আসছিলাম। হঠাৎ হঠাৎ পিছন থেকে ভীষণ জোরে কেউ আঘাত করলো আমার মাথায়। টুটিটা চিপে ধরলো আমার। আজি তোর জীবনের শেষ দিন। তোকে আর বাঁচিয়ে রাখতে হবে না। তখন গভীর রাত, আকাশের আবছা আলোয় দেখলাম বিজয়। আমি অনেক কাকুতি বিনতি করলাম, আমার সন্তানকে নিজে মানুষ করব, কখনো তোমার বৃদ্ধি পরিচয় চাইবো না, কাউকে কিচ্ছুটি জানাবো না, ছেড়ে দাও, তোমায় তোমার ছেড়ে দাও, আমি চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব, কেউ কিচ্ছু জানবে না, আমায় ছেড়ে দাও, দয়া করো আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু সেই পিশাচ আমার কোনো কথা শুনলো না। আমি ওই শক্ত হাতের বন্ধন থেকে নিজেকে কিছুতেই মুক্তি করতে পারলাম না। গর্ভাবস্থায় সে শক্তিটুকু আমার ছিল না ঠাকুরমশাই, ছিল না। বিজয় আমার হাত দুটোকে পিছমোড়া করে বেঁধে দিল, ঠেলে দিল গলায় আমার, গলায় বিষ ঠেলে দিল। আমার সারা শরীর রাগে চলতে শুরু করলো বিষের জন্য সারা শরীর ভীষণ চলছিল। কিন্তু চিৎকার করে আমি কাউকে ডাকতে পারলাম না। তার আগেই আবার আমার গলা চিপে ধরে গেল বটগাছের কাছে। ততক্ষণে আমার শরীরের ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে ঠাকুরমশাই, খাক হয়ে যাচ্ছে। পেটের ওই ভ্রণটা, ওই নিষ্পাপ শিশুটাও ততক্ষণে নষ্ট হয়ে গেছে। তবুও ক্ষান্ত হলো না বিজয়। আমার গলায় বটের ছুরি পেঁচিয়ে শক্ত করে দড়ির মাসলাকে ঝুলিয়ে দিল, কাছ থেকে ঝুলিয়ে দিল আমায়, ঝুলিয়ে দিল। রানীর কথা শুনে আমরা ভাষা হারিয়ে ফেললাম। আমি তাদের আত্মার চিরশান্তি কামনায় মন্ত্রোচ্চারণ করলাম। সেই মন্ত্র বলে ধীরে ধীরে রানীর আত্মা তার অজাত সন্তানের ভ্রূণ পুনরায় গর্ভে ধারণ করে মিলিয়ে গেল হাওয়ার গভীরে। সবই ভবিতব্য। বিজয় যে শুধু তার স্ত্রী রানীকেই হত্যা করেছিল তা নয়, বিষ দিয়ে রানীর শরীরে বেড়ে ওঠা আরেকটি প্রাণকেও সে কেড়ে নিয়েছিল। যে ভ্রূণ সৃষ্ট হয়েছিল তার নিজেরই ঔরসে। ভ্রূণ হত্যা মহাপাপ। অবশেষে সত্যের জয় হয়েছে, পাপী তার উপযুক্ত শাস্তি পেয়েছে। তবে অপঘাতে রানীর অকাল মৃত্যুর পর তার শ্রাদ্ধ শান্তি করার কেউ ছিল না। মেয়ের মৃত্যু শোকে তার পিতামাতাও মৃত্যুবরণ করেছিলেন। আমি হরিমাধবকে নির্দেশ দিয়ে বলেছি আমাদের একবার মোক্ষনগরী কাশীতে যেতে হবে। অতৃপ্ত অশান্ত আত্মাদের মুক্তি লাভের উপায় সেখানেই আছে। কাশীতে অবস্থিত পিশাচমোচন কুণ্ডে ত্রিপিণ্ডি শ্রাদ্ধের আয়োজন করতে হবে রানী ও তার অজাত সন্তানের উদ্দেশ্যে। তবেই তাদের চিরমুক্তি ঘটবে। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পনীর ওয়াইটি প্রেজেন্ট আজকের গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো কমেন্ট করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গল্প অনুভব করতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।